গাছ ভালো হলে যে সবসময় ফল ভালো হবে এমন কোনো কথা নাই। 24-এর নির্বাচন কি হয়েছে, এটাকে বলা হয় আমি আর দামি নির্বাচন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর উপরে হামলা। ভাইয়া ওনার রাজনৈতিক পরিচয় আছে, উনি রাজনীতি করে। যে কোনো আন্দোলন দমানোর জন্য নেতারাই বলতো আমাদের ছাত্রলীগই যথেষ্ট। এই আন্দোলনটাকে এখন নিয়ন্ত্রণ করা প্রয়োজন নাকি আন্দোলন আসলে চলতে দেওয়া উচিত? তাহলে তো আমার বাসায় যদি তেল না থাকে আমিও তো আন্দোলনে নেমে যাব। 3 জন মানুষকে ওখানে সরা 4 জন মানুষকে, সেটা কখনোই সরবে না। শিল্পকলা ডিজি মহাপরিচালক লিয়াকত আলী লাকি, পাপন সাহেব এবং ওয়াসার তাসকিম, আরেকজনকে সেটা আপনারা ভেবে নেন। তার মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাহুল আনন্দের বাড়িতে আগুন একদমই না, যায়নি। নায়ক ফেরদৌস এখন রাজনীতিবিদ। নায়ক রিয়াজ ফেরদৌসের বন্ধু। ফেরদৌস তার বন্ধু কেমন হবে? সালমান এফ রহমান, দরবেশ, বিসিবির পাপন, উনি তো খেলোয়াড়। আপনি একজন লেখক, সিনিয়র সাংবাদিক, চিত্রনাট্যকার, অনেকগুলো পেশার সাথে যুক্ত। আপনার চোখে, আপনি তো সাধারণত লেখনীর মাধ্যমে আপনার মনের ভেতরের ভাব প্রকাশ করেন, সবকিছু তুলে ধরেন। আপনার চোখে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই যে সরকার পতন বা এই বিষয়গুলো আপনার চোখে কেমন? যখন আন্দোলনটা শুরু হয় তখন কিন্তু আমরা আসলে তো বুঝি নাই যে এই আন্দোলনটা এরকম প্রকট আকার ধারণ করবে। টানা 36 দিন যে এই স্টুডেন্টরা মাঠে থাকলো, পরে ছাত্র জনতা যোগ দিল এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার একটা দাবি হয়ে উঠেছিল। আপনার কখন মনে হয়েছে যে এই আন্দোলনটা, প্রথমে তো কোটা আন্দোলন দিয়ে শুরু হলো, যে এই আন্দোলনটায় আমারও একাত্মতা প্রকাশ করা উচিত? গত 15 বছর ধরেই মানে ভয় অনেক কিছু উপেক্ষা করে লেখার চেষ্টা করে গেছি এবং আমাকে এটা অ্যাপ্রিসিয়েশনও করছে যেরকম, আবার অনেকেই হুমকি ধামকিও আমি পেয়েছি। আমার লেখা একটা চরিত্র আছে, ফেসবুকে লোকজন জানে, সেই চরিত্রের মুখ দিয়েও, হারুন ভাই নামে একটা চরিত্র 2018 সাল থেকে, এই চরিত্রের মুখ দিয়ে অনবরত কথা বলে গেছি নানান আকার ইঙ্গিতে। তো যেটা হয়েছে যে আমার কাছে এটা নতুন না, আমার কাছে যখনই যেটা অন্যায় মনে হয়েছে, যেটা মনে হয়েছে যে এটা ঠিক হচ্ছে না, এটা অন্যায় হচ্ছে মানুষের সঙ্গে, এটা প্রতিবাদ করা উচিত, তখনই আমি কথা বলে গেছি। দেখেন শব্দটার মধ্যে একটা খুব মজা আছে, বৈষম্য বিরোধী শব্দটা প্রথমে বলছে বৈষম্য, মানে বৈষম্য হচ্ছে এটা সকল ক্ষেত্রেই। আমাদের হয়তো ওই কোঠাটা কেন চোখে পড়েছে, কোঠাটা স্পেসিফিক করে দেয়া আছে যে এই কোঠাটা এত পার্সেন্ট তারা পাবে, এত পার্সেন্ট তারা পাবে, এটা স্পেসিফিক করে দেয়া। এই কারণে এটা আমরা চোখে দেখতে পাচ্ছি। এরকম অনেক সেক্টরেই আছে, যেটাকে আবার সহজ করে সুন্দর করে লোকে বলে সিন্ডিকেট। ঠিক আছে, তো ওই সিন্ডিকেটটা যেমন আছে এরকম এটা তো অঘোষিত আর কি কোঠা আর কি বলা যায়। আর আরেকটা মজাটা হলো যে এই বৈষম্যটাকে বিরোধ করে যে আন্দোলনটা হয়েছে, এটা শুরু থেকে আমার মনে হয়েছে একাত্ম থাকা উচিত। আমরা জানি যে এই আন্দোলনে আপনি সক্রিয় ভূমিকা পালন করেছেন, যেমন আপনার লেখনীর মাধ্যমে, তেমনি আপনি রাজপথেও ছিলেন, এমনকি আপনি আপনার বাসায় একজনকে জায়গাও দিয়েছেন। আপনি কি তাকে চিনতেন? না, আমি তাকে চিনতাম না। যখন আন্দোলনটা আসলে খুব তীব্র হয়ে যায়, ঢাকা ইউনিভার্সিটি যখন বন্ধ ঘোষণা করা হয় হলগুলো, ওই সময় আমি ঘোষণা দিয়েছিলাম কারো যদি থাকার সমস্যা হয় তারা যেন আমার সঙ্গে যোগাযোগ করে, ইনবক্সে যোগাযোগ করলেই হবে। এবং আমি ইনফ্যাক্ট প্রতিদিনই কমপক্ষে 2 বার করে আদার্স মেসেজ যেটা আছে সেটা চেক করেছি যে কেউ আসলে চাইলো কিনা। এর মধ্যে আমি যারা পরিচিত ছোট ভাই ব্রাদার এবং বিভিন্ন গ্রুপ আছে সেগুলোতে নক করেছি যে কারো যদি সমস্যা হয় জানাতে। তো তখন আসলে ওইভাবে কারো দরকার পড়ে নাই, কিন্তু আন্দোলনের পরে, সরকার পতনের পরে একদিন পরে, মানে 5 তারিখে পতন হয়েছে, 6 তারিখ রাতে আমার কাছে একটা ফোন আসে, আমাদের রিলেটিভ আসলে ফোন করে, একটা পরিচিত একজন, যে তার বাসায় তার একটা ছোট বোন আটকে গেছে শাহবাগে, তার বাসা মোহাম্মদপুরে এবং মোহাম্মদপুর যেতে পারছে না। তখন মোহাম্মদপুরে ওই দিন ডাকাত বলে এক ধরনের গুজব তৈরি হয়েছে, কিছু সত্যতাও হয়তো আছে। তো না যাওয়ার কারণে যে ওখানে গেলে রিস্ক হতে পারে, তখন রাত প্রায় 12টার উপরে বাজে, 12:30টার মতো। তো আমি আসলে ওই সময় বলি নিরুপায় হয়েছে, কিছু করার নেই, যেহেতু আসতে যাচ্ছে আসুক। তো ও জানায় যে তার সঙ্গে আরও একজন আছে। তো এরকম ওই দিন রাতে আস্তে আস্তে 3 জন আমার বাসায় আসে থাকে। এর মধ্যে একটা মেয়ে, 2 জন ছেলে, তাদের মোটামুটি থাকার ব্যবস্থা করে দেই। সমস্যাটা হয়ে গেছে, তারা থাকে রাতে, ওই দিন খায় আমাদের সঙ্গে, মানে আমরা আগে খেয়ে নিয়েছি, তারপর তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়, খাওয়া দাওয়া শেষ করে তারা ঘুমায়, পরদিন সকালে খুব সুন্দর করে চলে যায়। এবং তারা সবাই স্টুডেন্ট, মানে ইয়াং, ওদের কার্ডটার। এবং আমি ওই দিন বলে দিই যে তোমার ফ্যামিলিকে জানাও, সেফ আছো, কোনো সমস্যা নেই। তার একদিন পরে ওই মেয়েটার গার্জিয়ান, মানে মা এবং তার মামা আর একটা বোন আমার বাসায় আসে। তখন আমি অফিসে কাজ করছিলাম। আমাকে আমার ওয়াইফ ফোন করে বলে দ্রুত যে বাসায় আসার জন্য, তারা যারা আগের দিন থেকে গেছে তাদের রিলেটিভ ফ্যামিলি আসছে। তো এর মধ্যে তারা আমার ফোন করে অলরেডি আমার বাসার যে অ্যাপার্টমেন্টের প্রেসিডেন্ট,
সেক্রেটারি যারা আছে তাদেরকে ফোন করে বিষয়টা জানায় যে আমাদের এখানে একটা মেয়ে ছিল, রাতে তারা আমাদের কিছু জানায় নাই। তাদের অভিযোগটা হচ্ছে এরকম, মানে তার বাবা মার পক্ষ থেকে। হ্যাঁ, তো আমাদেরকে জানায় নাই, মেয়েটার কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো, কেন জানায় নাই, এরকম একটা অভিযোগ আমাকে দেয়। তো আমি যে রিলেটিভের মাধ্যমে তারা থাকছে, আমি ওই রিলেটিভকেও বলি যে আসার জন্য, বিষয়টা আমরা সমাধান করার চেষ্টা করি। তো আমি এসে তাদের নিচে বসেছিল, আমি উপরে বাসায় নিয়ে যাই, তাদের চা নাস্তা খাওয়ার ব্যবস্থা করি। এবং তখন আসলে পুরো বিষয়টা আমি বলি যে আপনার মেয়ের যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো, ওই যাতে রাত 12:30 1টা বাজে যখন সে বাইরে থাকতো কিংবা মোহাম্মদপুরে যেত, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারতো, এই কারণে আসলে থাকতে দেওয়া। তো বললো যে আপনার না জেনে একটা মানুষকে কেন থাকতে দিয়েছেন? তাই আমি বললাম ভাই, একটা মানুষ বিপদে পড়ছে, যেই হোক, এটা তো আমার একটা মানুষ হিসেবে কর্তব্য যে আমি তো এটা চাইবো যে মানুষটা যেন সেফ থাকে। আর আমি তো এমন না যে যার রেফারেন্সে আসলে আসছে আমার বাসায় তা সে আমার পরিচিত এবং আমাদের খুব কাছের মানুষ, এই কারণে থাকতে দেয়া। বলতেছে না, এটা আপনি কাজটা ঠিক করেন নাই এবং আপনি খুবই অন্যায় করেছেন, তারা আমাদেরকে কিছু জানায় নাই, আমরা সারাদিন খোঁজাখুঁজি করেছি, আমরা খুবই টেনশনের মধ্যে ছিলাম, কাজটা খুবই অন্যায় করেছেন। তাই আমি বললাম ভাই, আমি তো আপনার উপকার করছি, মেয়েটা সেফ আছে, মেয়েটাকে জিজ্ঞেস করেন, মেয়েটাও আসছে সেদিন, ওকে জিজ্ঞেস করেন ওর কোনো সমস্যা হয়েছিল কিনা, কোনো ঝামেলা হয়েছিল কিনা, এটা জিজ্ঞেস করেন, তাহলে তো উত্তরটা পাবেন। কয় না, ঝামেলা হয় নাই, কিন্তু এটা কাজটা ঠিক করেন নাই। তাই আমি বললাম ভাই, আমি একটা মানে মানুষকে সেভ করেছি, কোথায় আপনি থ্যাঙ্কস দেবেন, তার উল্টো আপনারা আমাকে মানে দোষী সাব্যস্ত করতেছেন, এটা তো একটা অন্যায়। তারপর তারা যাই হোক, পরে তারা খুব ঠান্ডা হয়েছে, বুঝেছে, এবং তারা পরে শেষ মুহূর্তে যাওয়ার আগে সরি টরি বলেছে যে আমরা আসলে ওই দিন আমাদেরকে ফোন করে যে মেয়েটা জানাইতো, তাহলে এই সমস্যাটা হইতো না। আচ্ছা, বুঝেছে আর মানে তার বাবা মাকে তিনি জানাননি যে মেয়েটা ছিল। হ্যাঁ। আচ্ছা, তাহলে গার্ডিয়ানের কিন্তু এই কথাটা বলাটা একদমই যুক্তিযুক্ত। না, অবভিয়াসলি, কিন্তু আমি ওই জায়গাটা থেকে বলেছি যে তোমরা ফ্যামিলিকে জানায় দাও যে তোমরা সেফ আছো, কোনো প্রবলেম নাই। শুধুমাত্র তাদের প্রতি মমত্ববোধ বা তাদের এই আত্মত্যাগটাকে সাপোর্ট করার জন্যই আপনি জায়গাটা দিয়েছেন, কিন্তু এতে কিন্তু হিতে বিপরীত হতে পারতো, আপনার বাসায় কিন্তু ডাকাতি হতে পারতো, আপনাকে অনেক রকম দুর্ঘটনাও ঘটতে পারতো। এখন ধরেন যে সবকিছু তো মেনে নিতে হবে, আমরা তো মানুষ, আসলে মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায় তাহলে আসলে কে দাঁড়াবে? আপনি রাজপথেও ছিলেন এবং সবাইকে খাবার বিতরণ থেকে শুরু করে অনেক কাজ করেছেন, একটু যদি দু একটা স্টোরি বলতেন আপনার আসলে সেই সময়কার অভিজ্ঞতাটা। আমি সেদিন অফিস যাচ্ছি, আমার বাসা ইস্কাটন, অফিস হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকায়। তো ওই দিন তো যথারীতি বাস বন্ধ। তো আমি বাসে যাওয়ার সময় গাড়িতে তখন লোকজন কথা বলছিল এই পরিস্থিতিটা নিয়ে, এবং আমার সবচেয়ে আনন্দের বিষয়টা হচ্ছে আমি ওই দিন তো বাস টাস পাওয়া কঠিন, লোকাল বাসে উঠেছি। তো ওঠার পরে চুপচাপ মানুষের কথা শুনছে, আসলে এইটা তারা কিভাবে দেখছে আন্দোলনটাকে। খুব মজার বিষয় হচ্ছে আমার ওই সময় এত আনন্দ হয়েছে যে একটা মানুষও ছাত্রদের আন্দোলনকে খারাপভাবে দেখছে না, প্রত্যেকটা মানুষ ছাত্রদের এই আন্দোলনটাকে খুব ইতিবাচকভাবে নিয়েছে। এবং তারা এই যে আটকে আছে ঘন্টার পর ঘন্টা, ধরেন আমি এখান থেকে বাসে উঠে মহাখালী পর্যন্ত গেছি, মহাখালী যাওয়ার পরে আর আগাচ্ছে না গাড়ি, তখন কি হয়েছে, মানুষজন ক্ষেপে যাওয়ার কথা, রাগ হওয়ার কথা, তারা একজনও রাগ হচ্ছে না, তারা নেমে যাচ্ছে অথবা কথা বলছে। এবং পুরো জিনিসটা আমি ওই সময় একটা পোস্ট দিয়েছিলাম যে ওই লোকজন আসলে কি বলছে এসব নিয়ে, যে মানুষের আসলে ইয়েটা কি। এবং তারা ধরেন ওই তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও গালাগাল করছে, এবং একজন বলতেছে না উনি বঙ্গবন্ধু কন্যা, আরেকজন বলতেছে না উনি গাছ ভালো হলে যে সবসময় ফল ভালো হবে এমন কোনো কথা নাই, এরকম আকার ইঙ্গিতে নানানজন কথাবার্তা বল। তখনও তো আসলে ভয়ের মধ্যে আমরা আছি। তারপরে আমি নেমে গেলাম, নেমে যাওয়ার পরে আমি গেলাম হচ্ছে বনানীতে ওই সময় দেখলাম তুমুলভাবে আন্দোলন চলছে, সকল ইউনিভার্সিটির স্টুডেন্টরা এসে ওইখানে আন্দোলন করছে। ওই সময় আমি একটা লাইভ করেছি ফেসবুকে, এবং ওদেরকে যতখানি পারি মোটিভেট করা। এবং আমার বিশ্বাস করেন ওই সময়টাতে আমার একটা অনুভূতি হয়েছে যে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে মনে হচ্ছে বুকে জড়ায় ধরে, যেটা আন্দোলন করতেছে আমার শরীর রক্ত গরম হয়ে যাচ্ছে, যে বুকে জড়ায় ধরার একটা অনুভূতি, যে এদেরকে প্রত্যেককে জড়ায় ধরি। তো এরপরে আমি গেলাম হচ্ছে নতুন বাজার এলাকায়। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেছে যে আমার ওই সময় বাহন নাই, হাঁটা বা বাইক বা রিক্সা কোনো না কোনোভাবে যেতে হয়। তো আমার একটা বন্ধু হঠাৎ করে পেয়ে গেলাম বাইক সহ, সে সহ নতুন বাজার গেলাম। নতুন বাজার গিয়ে আমরা চায়ের দোকান, তখন সব থমথমে। ওই দিনটা হলো আপনার প্রাইভেট ইউনিভার্সিটির যখন স্টুডেন্টরা নামলো রাস্তায়, ওই দিনের ঘটনা। তো ওই দিন রাস্তা দিয়ে একটা মিছিল গেল বিশাল বড়, রামপুরা থেকে মিছিলটা হচ্ছে একদম পর্যন্ত প্রগতি সরণি। সবচেয়ে মানে নাশকতা বা গোলাগুলি কিন্তু ওই রামপুরা বাড্ডা এই এলাকাগুলোতে বেশি হয়েছে। ওই মিছিলটা গেল, মিছিলটা যাওয়ার সময় তো মিছিলে আসলে দেখার পর তো স্বাভাবিক উত্তেজনা তৈরি হয়ে যায়, এবং তাদের স্লোগান মানে এটা তো রক্তে আসলে গরম করে ফেলে। তো
তো আমি ওই সময় টং দোকানে চা খাচ্ছিলাম, দুটো ছেলে ওইখানে, তখনও মিছিলটা আসে না, দুটো ছেলে দাঁড়ায় আছে, স্টুডেন্ট আইডি কার্ড। তো আমি বললাম আপনি কি খাবেন, ওদের সাথে কথা বলতেছিলাম আন্দোলন কি অবস্থা, কেমন চলছে। তো দুজনকে ডাব খাওয়াইলাম আগে, যে দুজন স্টুডেন্ট, তখন মিছিলটা বললাম মিছিলটা আসে নাই, আন্দোলন হচ্ছে এই পাশে ও পাশে। দুজন ডাব খেলো, ডাব খাওয়ার পর চলে গেল। আমি বললাম আরও কিছু কিনে দিই, কয় না আমাদের যাইতে হবে মিছিলে, এই সামনে বড় মিছিল হবে ওখানে যাব। এরপরে দেখলাম রামপুরে একটা বিশাল মিছিল আসতেছে, ধরেন এত মানুষ, এত স্টুডেন্ট, মানে মানুষ তো আছেই, পাশাপাশি স্টুডেন্টও আছে। তো ওইখানে আমার আসলে টং দোকানে যা পাওয়া গেছে, ওইখানে আমি আর আমার ওই বন্ধু মিলে একসঙ্গে কিনে দিলাম, যে ওদের বিস্কিট, চা, পানি, তারপরে ওখানে কলা ছিল, কলা, এরকম কেনাকাটা করে দিলাম। তো ওই লোক খুবই বিপদগ্রস্ত, মানে যে টং দোকানদার, সে ভাবছে যে আসলে টাকা পয়সা দেবে কি দেবে না, মিছিলের সমানে দিচ্ছে। তাই বলে আপনি জাস্ট ওয়েট করেন, টাকা দিয়েই আমরা সবগুলো নেব। তো ওই সময় তাদেরকে দিলাম, দেওয়ার পর মিছিলটা চলে গেল, আমি এদিকে অফিসে যাব। তো আমি এই জায়গায় একটু পয়েন্টটা নোট করি যে এটা শুধু আমি না, আরও যে মানুষ এটার সঙ্গে যুক্ত হয়েছে, এই আন্দোলনের সঙ্গে, বাচ্চাদের, এই স্টুডেন্টদেরকে পাশে থেকেছে, এটার একটা উদাহরণ দিই। আমি মিছিল চলে যাওয়ার পরে ফাঁকা রাস্তায় একটা অটো নিলাম যে আমি অফিস পর্যন্ত যাই। জাস্ট অটোতে উঠছি, ওই সময় একটা ছেলে দৌড়ে আসলো, ভাই আমি হাঁটতে পারতেছি না, স্টুডেন্ট আইডি কার্ড আমাকে নিতে হবে। বললাম অবশ্যই, উঠে পড়ো। ওর দেখা থেকে আরও দুজন এসে উঠলো, এক অটো রিক্সায় আমরা 4 জন। তো স্বাভাবিক দুজন উপরে বসতে হয়, দুজন নিচে, রিক্সার যেভাবে বসে আর কি। তো আমি ওদেরকে বললাম, মানে আমার খুব আগ্রহ জন্মলো, ওদের গল্প করতে করতে যাচ্ছিলাম, তোমাদের বাসা থেকে বের হইলা, ওরা ওই রাস্তায় যে প্রাইভেট ইউনিভার্সিটি আছে ওগুলারই স্টুডেন্ট আসলে, তুমি বের হলা কীভাবে তোমার বাসা থেকে? তো একজন উত্তর দিল যে আমার আসলে বাবা আমাকে আটকায় রাখছিল বাসায়, আমার কোনোভাবে আসতে দেবে না, পরে আমার কাছে একটা ডুপ্লিকেট চাবি ছিল, সেই চাবি দিয়ে খুলে আমি বের হয়ে চলে আসছি। তো আরেকজনকে বললাম যে তুমি কীভাবে বের হয়েছো? তো ওর খুব উত্তরটা হলো যে ভাই আমার বাবাকে বলছি যে আমি যাব, বাবা আমাকে বললো যে যাবা, কোনো সমস্যা নাই, আন্দোলনে যাও, মিছিল করো, কিন্তু সেফ থাকার চেষ্টা করো, কোনো দুর্ঘটনা যেন না ঘটে। তো আমার বাবা আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি চলে আসছি। এরকম প্রত্যেকেরই গল্প আছে। তো আমি ওদেরকে বললাম যে চলো তোমাদের দোকানপাট থেকে তোমাদের কিছু কিনে দিই, খাও তোমরা কিছু একটা, অনেকক্ষণ ধরে বাইরে আসো, কি খাইছো না কিছু ঠিক নাই। তো ওরা খুব সুন্দর করে জবাব দিল, ভাইয়া আমাদের কিচ্ছু লাগবে না। বললাম কারণ কি, ক্ষুধা লাগে নাই? কয় এই পুরো মিছিলটা আসতে, এবং আমরা যখন যেখানে ছিলাম রামপুরাতে, এত মানুষ এত খাবার দিয়েছে যে আমরা খেয়ে শেষ করতে পারি নাই, এবং প্রচুর মানুষ আমাদেরকে বাসা থেকে পানি দেওয়া এবং পানির বোতল কিনে দেওয়া, বিস্কিট দেয়া, আরো যত ধরনের খাবার আছে বাসা থেকে রান্না করে খাবার ওদেরকে দিয়েছে যে তোমরা খাও। দেখতে পাচ্ছি যে কিছু একটা হলেই আন্দোলনের প্রতি একটা ঝুঁকে যাচ্ছে মানুষ। বাহিনী আন্দোলন হচ্ছে, কখনো আমি বলছি না কোন বাহিনী, আপনি নিশ্চয়ই বুঝে নিচ্ছেন বাহিনী আন্দোলন হচ্ছে। এই যে খণ্ড খণ্ড আন্দোলন, আমরা যদি এখন চিন্তা করি, অনেক তো হলো আন্দোলন, কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষতি, রাস্তা আটকে যাওয়া, বা আমাদের দিন শেষে তো আমাদের ইনকাম করে খেতে হবে, এই বিষয়গুলো কিন্তু পুরো জনজীবন থমকে যাওয়া। এই কথায় কথায় আন্দোলন বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই আন্দোলনের পরিবর্তে কি অন্যভাবে সমাধান করা যায়? একটা উদাহরণ দেই, ধরেন আপনি শাওয়ার ছেড়েছেন বাসায়, অফ করতে গেছেন, সাথে সাথে কি বন্ধ হয়ে যায় পানি পড়া? কিছুটা সময় একটু তো ছোট 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 অল্প অল্প করে ড্রপ পড়তে থাকে, তাই না? ভালো উদাহরণ দিয়েছেন আপনি। আচ্ছা আচ্ছা, একইভাবে আপনি বাসার ট্যাপ যে কোনো কিছুই সাথে সাথে তো আর বন্ধ হয়ে যায় না। তো এই যে আন্দোলনগুলো হচ্ছে, মানে এইটা আমার কাছে যেটা মনে হয় যে এটা 17 বছর ধরে, অত 17 বছর বা 15.5 বছর ক্ষমতায় ছিল আগের যে দলটা, এই সময় কি আন্দোলন হয়ে দেখেছেন আপনি কোথাও? হয়েছে খুব কম, খুব কম। মানে খুবই মজা বিষয় যে এই 15 বছরে একটা সফল আন্দোলন হয়েছে, একটাই। মানে আরগুলো হয়েছে কিনা আমি জানি না। বৈষম্য বিরোধী তো হয় না, এর আগেও কোটা সংস্কার আন্দোলন হয়েছে, সেটাও পরে এসে আবার বড় রূপ করে আমাদের সরকারি। শুধু আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করা উচিত এখন। সেটা হচ্ছে যে আন্দোলন হয়েছে একটা, সেটা হলো সবাই নিশ্চয়ই যারা ক্যামেরার সামনে সবাই একমত হবে যে অটো রিক্সা চালকদের একটা আন্দোলন হয়েছিল অল্প কিছুদিন আগে, মনে আছে? জাস্ট একদিনের মধ্যে সে আন্দোলন সফল, কারণ উনি চেয়েছেন যে আন্দোলনটা করার দরকার, অটো রিক্সা চলবে, তাই তো? তো এছাড়া বাংলাদেশে কোনো আন্দোলন আসলে সফল হয়। এই আন্দোলনটাকে এখন নিয়ন্ত্রণ করা প্রয়োজন, নাকি আন্দোলন আসলে চলতে দেওয়া উচিত? তাহলে তো আমার বাসায় যদি তেল না থাকে আমিও তো আন্দোলনে নেমে যাব, আমার বাসায় তেল না থাকা। আর আপনি আন্দোলন জিনিসটা তো সমষ্টিক, ব্যক্তি না, তাই না? খণ্ড খণ্ড আন্দোলন হচ্ছে, খণ্ড খণ্ড আন্দোলনটা হচ্ছে। আপনি একটা পয়েন্ট খুব ভালো বলেছেন যে একটু আগে, যে আমরা তো আলোচনা করে সমাধান করতে পারি, এটা অবশ্যই আলোচনার সুযোগটা তৈরি করতে হবে, আইনি ব্যবস্থা। আর আন্দোলনটা হলো যে অভ্যাসগত জায়গা থেকে করেছে, যেটা মানে যেটা। আর আরেকটা জিনিস হয়েছে কি সমৃদ্ধি, সেটা হলো যে গত 15.5 বছর বা 16 বছরে
এত এত জায়গায় আসলে মানে বৈষম্য হয়েছে, অন্যায় হয়েছে, যে এইটা আসলে আপনি একদিনে ঠাস করে বদলাতে পারবেন না। আপনি এই আন্দোলন কেন, প্রধান উপদেষ্টা বাড়ির সামনে যমুনা, যেটা উনি যেখানে থাকেন এখন, সেটার সামনে প্রতিদিনই আন্দোলন হচ্ছে, সেটার সামনে। তার মানে কি গত 15 বছর এই মানুষগুলো কোথায় ছিল? তারা আন্দোলন করে নাই কেন? তাদের একটা বৈষম্য বিরোধী আন্দোলনের রাস্তা দেখিয়ে দিয়েছে যে এইভাবে আসলে আন্দোলনগুলো সফল হওয়া যায়। সেই রাস্তায় তারা হাঁটার চেষ্টা করছে। তার মানে তাদের সকল কিছু মানে সমাধান হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। সাগর এবং রুনির হত্যাকাণ্ড নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা আছে, এবং এখন পর্যন্ত কিন্তু আপনি একজন সাংবাদিক, তাই আপনাকে জিজ্ঞেস করা যে এখন পর্যন্ত কিন্তু এর কোনো বিচার হচ্ছে না। সাগর রুনির প্রসঙ্গ আনলেন, আপনি নিজে একটা প্রশ্ন করেন, এই বিচারটা কেন হয় নাই? কেন হয় না সেটা তো আমরা আলোচনা করছি, আপনি বলেন না কেন হয় নাই? চাই নাই, আমি বিচারক এটা চাই না, কিন্তু আমি তো সাধারণ জনগণ হিসেবে চেয়েছি। আপনি তো একবারও ভয়েস রেজ করেন নাই। তাহলে কি ভয়েস রেজ না করাটা? ডেফিনেটলি ভয়েস রেজ করতে হবে, আপনাকে অধিকার, আপনার অধিকার সম্পর্কে জানতে হবে। আমি আরেকটা জিনিস কথা বলি প্রায়, সেটা হচ্ছে যে বাংলাদেশের সব মানুষকে রাজনীতি করতে হবে এমন না, কিন্তু আপনাকে যেটা করতে হবে রাজনৈতিকভাবে সচেতন হইতে হবে। মানে আপনার বিরুদ্ধে অন্যায় হচ্ছে, আপনার বিরুদ্ধে ন্যায় হচ্ছে, কিংবা আপনাকে কেউ দমিয়ে রাখতেছে, এইটার বিরুদ্ধে আসলে ভয়েসটা রেজ করতে হবে, আপনাকে কথা বলতে হবে। এই পুরো আন্দোলনের সময়টাতে দেশের 3-4টা পত্রিকা, 5টা পত্রিকা একদম সত্য যেটা সেটা লিখে গেছে, পক্ষ নেয় নাই। আমি আপনার একটা অভিজ্ঞতার কথা বলি, 5 তারিখের অভিজ্ঞতা। 5 তারিখের অভিজ্ঞতাটা মানে 36 জুলাই, 36 জুলাই যেটা, 36 জুলাইয়ের অভিজ্ঞতা খুব মজা। সেদিন হলো আমি অফিস যেতে পারি নাই, আমি বলে দিছি যে গাড়ি টাড়ি চলছে না, কারফিউ, সেদিন কারফিউ অলরেডি। বাসায় গেলাম, একটা টিভি ছাড়লাম, টিভি চ্যানেল নামটা বলছি না সঙ্গত কারণে, যে কোনো বেসরকারি, তো বেসরকারি একটা চ্যানেল। তখন বাজে হচ্ছে 2টা সংবাদ হচ্ছে। তখন দেখাচ্ছে যে আমরা শাহবাগ থেকে লাইভ করছে একজন, শাহবাগ থেকে, বাট দেখাচ্ছে লাইভ, আসলে আদৌ লাইভ ছিল কিনা আমি জানি না। লাইভ বলতেছে যে শাহবাগ কোনো লোকজন নাই, কেউ নাই, পুরো ফাঁকা মাঠ, এবং একটু আগে বৃষ্টি হয়ে গেছে, খুব সুন্দর আবহাওয়ার বর্ণনা দিতেছে, সেনা টহল বাড়তেছে, এটা সেটা হচ্ছে। ঠিক 5 মিনিট পরে বোধহয় খবর পাইছে যে ওই চ্যানেলটাই খবর পাইছে যে ইয়ে হয়েছে, সরকার পতন হয়ে গেছে, রিজাইন দিয়ে দিছে। ঠিক 5 মিনিটের মধ্যে আবার শাহবাগে গেছে। আমি একই চ্যানেল দেখতেছি যে ওরা বলতেছে আমরা এখন যাচ্ছি শাহবাগে, আমাদের অমুক রিপোর্টার আছে, তার কাছে যাচ্ছি, শাহবাগের বর্তমান পরিস্থিতি জানাচ্ছে। সে বলতেছে শাহবাগে মানুষের ঢল নেমেছে, এবং তারা খবর পেয়েছে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, উনি পালিয়ে গেছে, এইসব নিয়ে। এবং মানুষের যে অনেকজন ইন্টারভিউ নিচ্ছে, বয়স্ক মানুষ, ছাত্র, সবার কেমন লাগছে, কি অনুভূতি। 5টা মিনিট গেছে, 5 মিনিটসের মধ্যে ক্যারেক্টার চেঞ্জ। সাংবাদিক তো মানুষ, তাই না? তার পরিবার আছে, তার আত্মস্বজন আছে, সকল কিছুর মধ্যে আছে। দিন শেষে এই যে পরিবর্তনটা, এখানে সাংবাদিকদেরও ভূমিকাও আছে, আপনি এটা অস্বীকার করতে পারবেন না। তো এই চাপ আর চাওয়া, ওই যে আমি চাই যে আমি আসলে সম্পদশালী হয়ে উঠি, আমি একটু সরকারের কাছে থাকতে চাই, আমি একটু ক্ষমতাবান হইতে চাই। আপনি একটা লেখা ছিল এই আন্দোলনের সময়ে, আমি লেখকের প্রথম আলোতে ছাপা হয়েছিল, সাংবাদিকরা দিন দিন ক্ষমতাশালী হয়ে উঠছে, অনেক বড় একটা লেখা, আপনি লেখাটা গুগল করলে পেয়ে যাবেন। তো এই চাওয়াটা তো জরুরি, আপনি যেমন বিচার করতে চাওয়াটা থাকতে হবে, একই সঙ্গে ধরেন যে ওই সদিচ্ছা থাকলে বিচারটা হওয়া সম্ভব। আবার যদি চান যে আমি ক্ষমতাবানের কাছাকাছি থেকে নিজে লাভবান হতে চাই, সেটাও সম্ভব। এই যে সমন্বয়কদের মাধ্যমে কিন্তু বলা যায় যে অনেকটা এই আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে, বা সবাই কিন্তু আমরা জাতি হিসেবে বলা যায় যে অনেকটা অধৈর্য মনে হয়, যে অনেক তাড়াতাড়ি সবকিছু পেয়ে যেতে চাই। তবে এই সমন্বয়করা নিশ্চয়ই কোনো কলেজের বা ভার্সিটির বিভিন্ন জায়গায় পড়ালেখা করছেন, বেশিরভাগই আমি যদি বলে থাকি। তো আমার প্রশ্ন হচ্ছে, বা আপনার কাছে মতামত চাওয়ার একটা আকাঙ্ক্ষা জাগছে, যে সমন্বয়করা এখন তো স্কুল, কলেজ, ভার্সিটি খুলে দেবে, তারা কি আসলে পড়ালেখায় মনোযোগ দিবে নাকি দেশের সংস্কার করবে, কোনটা? এই যে স্টুডেন্টরা কি দেশের বাইরে? দেশেরই তো, তাই না? তো ধরেন এরা যদি পড়াশোনা এবং দেশ সংস্কার দুটো একসঙ্গে করে, সমস্যা আছে? এখন সংস্কারটা কি? সে গিয়া আগে তো ট্রাফিক নিয়ন্ত্রণ করতো ঢাকায়, ওই 7 দিন যখন পুলিশ ছিল না, তারা এটা করেছে। এখন কিন্তু স্টুডেন্টরা নাই। বাংলাদেশের ক্রাইসিস মোমেন্টে তারা আসছিল, তারা দায়িত্ব পালন করেছে, এবং তারা নিশ্চয়ই সামনেও করবে। আমি বিশ্বাস করি যে এই সমন্বয়করা, এই শিক্ষার্থীরা একদমই, আমাদের কিন্তু অনেক বেশি আস্থা এই সমন্বয়কদের প্রতি। 158 জন আমি যদি ভুল না করে থাকি। গতকালের একটা নিউজ আমি দেখছিলাম একটা গণমাধ্যমে, তখন বলছিল একজন সমন্বয়ক, আমি যদি ভুল না করে থাকি, তার নাম হচ্ছে রাফি, সম্ভবত সে চিটাগাংয়ের, বলছিল যে যদি কেউ অপপ্রচার বা অতিরঞ্জিত নিউজ করে, সাংবাদিকদেরকেই বলছিল, তাহলে 15 সেকেন্ডের মধ্যে তাদেরকে একেবারে ফিনিশ করে দেবে।
আমরা আসলে এই মানুষগুলোকে তো আমরা ভালোবাসি, একটা আস্থার জায়গা। আমরা চাই যে এই মানুষগুলো আমাদেরকে আশা দেখাক। হলুদ সাংবাদিকতা বা অতিরঞ্জিত করে যদি কেউ করে তাহলে নিশ্চয়ই তথ্য উপদেষ্টা আছে বা এর জন্য তো আইন আছে। 15 সেকেন্ডের মধ্যে ফিনিশ করে দিব, এই কথাটা আপনার কাছে কেমন লেগেছে আমার প্রথম প্রশ্ন। আর যদি এই রকম বলা যায় না একটু থ্রেটমূলক কথাবার্তায় যদি এরকম হয় তাহলে সেই কথিত সাবেক দলীয় নেত্রীদের 7 মিনিটের মধ্যে ফিনিশ করে দেব, ওটার সাথে এটার আসলে পার্থক্যটা কোথায় থাকলো? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে অধ্যত্বপূর্ণ আচরণ কিনা, আপনার কাছে কি মনে হয়েছে আসলে? অ্যাবসলিউটলি তাই। আর আরেকটা জিনিস হলো সাংবাদিকতার যে কোনো মানুষই যে কোনো জায়গায় কথা বলে নিশ্চয় কোনো কারণ আছে। তার আগে বলে নেই যে এই যে বলেছে আমি এটাকে মানে কোনোভাবেই সমর্থন করি না। প্রথমত সেটা 5 মিনিট হোক, এর আন্দোলন চলাকালীন সময় এক নেতা বলছিল ছাত্রলীগের যে 5 মিনিটের মধ্যে সকল ছাত্র অন্যায় করলে তো আইন আছে, বিচার আছে। কিন্তু ঝামেলাটা হয়েছে কোথায়? ধরেন গত 15 বছরে আইন তো আসলে আইনের জায়গায় নাই। আমি খুব সহজ করে বলি, ধরেন যে কোনো আন্দোলন দমানোর জন্য নেতারাই বলতো আমাদের ছাত্রলীগই যথেষ্ট, বলতো না? লাস্ট সময়ে বলেছে ধরেন বিএনপি আন্দোলন করুক বা ছাত্ররা করুক, যে কেউই করুক, এই রাজাকার দমন বলি। আর ওই যে লাস্ট যখন রাজাকারের প্রসঙ্গ আসলো, এই জন্য ছাত্রলীগই যথেষ্ট।